সংবিধান সংস্কার কমিশনের 9 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ। 3 মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। নিম্ন ও মধ্যবিত্তে নাভিশ্বাস সরবরাহে নজরের পরামর্শ। পদ্মা ব্যাংকে আটকে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের 1268 কোটি টাকা। জলবায়ু তহবিলেরই 900। তৎপর হলেও অর্থ ফেরত পাচ্ছে না তিতাস, জীবন বীমা, বিটিআরসি। এবং দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রিয়াজের নেতৃত্বে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। কমিশনকে আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। ভোক্তারা বলছেন, দেশের পট পরিবর্তন হলেও বাজারে মেলেনি তার প্রভাব। এখনও নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতীব প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে ব্রয়লার দাম বেড়ে গেছে। আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা কেজি, দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগির দাম একটু বাড়তি। 200 টাকা, 210 টাকা, 190 টাকা। তাহলে আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনা তো এখন একদিকে তো সিন্ডিকেট ভাঙতেছে, আরেকদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের 1.5 কেজি ওজনের এক একটি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন, মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে আর এতে দাম বেড়েছে। 400 টাকা কেজিতে বাড়ছে। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই, কিন্তু দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি, ওই সে দুধের স্বাদ গলে মিটাচ্ছি। এদিকে বাড়তির দিকে চালের বাজার। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই। নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে। আটার চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে এবং এই তিনটা, যেটা মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বৈঠক, সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা। এত কিছু করেও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা তুলতে পারছে না সরকার।
টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বীমা কর্পোরেশন। সুদ আসলে প্রায় ৩৫ কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। আর জলবায়ু তহবিলে ৮৭৪ কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছে পরিবেশ উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। ২০১৩ সালে প্রতিষ্ঠার ৩ বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফার্মার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ আমানত হিসেবে রাখা হয়। ডুবতে থাকা ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ২০১৭ সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাফিস শরাফত। ফার্মার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করে। ক্যাশের জন্য যাব, ক্যাশ যদি না করতে পারি লিগ্যাল ডিভিশনকে দিয়ে দিব, লিগ্যাল ডিভিশন দায়িত্ব নেবে মামলা করতে। ২০১৫ ও ১৬ সালে পদ্মা ব্যাংকের ৭টি শাখায় ১ বছর মেয়াদী আমানতের মাধ্যমে প্রায় ১১৫ কোটি ৫৩ লাখ টাকা রাখে জীবন বীমা কর্পোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পায়নি। সুদ আসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা ১২৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি। ২০১৫ সালে তৎকালীন ফার্মার্স ব্যাংকে ১ বছর মেয়াদে জলবায়ু তহবিলের ৫০৮ কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা জানান, সুদ আসলে বর্তমানে ৮৭৪ কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা ২০৩৮ সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোডম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৭৯ কোটি টাকা, তিতাস গ্যাসের ৫৩ কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চলে। এদিকে শেরপুরে বানের পানি কমতে শুরু করলেও জনভোগান্তি কাটেনি। বিস্তারিত জানাতে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম এবং শেরপুরে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি শেরপুরে হীরার কাছে। গতকাল দুপুরে শেরপুরের আকাশে সূর্যের দেখা মিললেও গত ভোর রাত থেকে শেরপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে সেই বাড়িটিতে গতকালকে ঘরের ভিতরে পানি ছিল। ঘরের ভিতরে পানি থাকা অবস্থায় গতকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১ ফুট পানি এখান থেকে নেমে গিয়েছিল, কিন্তু আজকে ভোর রাত থেকে যে মুষলধারে বৃষ্টি ঝরছে এবং এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এভাবে যদি কয়েক ঘন্টা চলে তাহলে শেরপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন এবং সংশ্লিষ্টরা। আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন চলতি বন্যায় শেরপুরের ৩টি উপজেলায় প্রায় ৪৭,০০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। ১,০০০ হেক্টরের উপরে সবজির ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এখন কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। জেলা মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন শেরপুরের মাছের যারা চাষ করেন মাছ চাষিদের প্রায় ৬,০০০-এর উপরে মাছের ঘের তলিয়ে সমস্ত মাছ ভেসে গেছে। তারা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ সংগ্রহ করে ঋণ গ্রহণ করে মাছের ঘেরে বিনিয়োগ করেছিল, কিন্তু এই মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তারা কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবে এই নিয়ে তারা শঙ্কায় রয়েছে। তারা আমাকে জানিয়েছেন তারা এই মুহূর্তে একেবারে নিঃস্ব হয়ে গেছে। প্রায় শেরপুরের নালিতাবাড়ির বন্যার পানি গতকাল কিছুটা কমতে শুরু করলেও আজকের বৃষ্টি যে হারে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি ঝরছে সে হারে যদি কয়েক ঘন্টা বৃষ্টি ঝরতে থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এই বন্যার্তদের সাহায্যার্থে শেরপুরের সেনাবাহিনীর দল, বিজিবির দল, র্যাবের দল, সাধারণ মানুষ এবং সাধারণ
অনেক স্বেচ্ছাসেবী সংগঠন শেরপুরে অনেক স্বেচ্ছাসেবী দল এসে ত্রাণ সরবরাহ করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার মানুষরাও আমাকে বলেছেন তারা ত্রাণ কিছুটা পেয়েছেন, তবে ত্রাণের অপ্রতুলতা রয়েছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই মুহূর্তে আমাদের নেত্রকোনায় রয়েছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। আমরা পরবর্তী নেত্রকোনার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আলপনা বেগমের কাছে। এই যে নেত্রকোনার যে সার্বিক পরিস্থিতি এবং এই গত কয়েকদিন ধরে যে নেত্রকোনা জেলার যে 4টি উপজেলা পানিবন্দী হয়ে পড়েছিল সেই দুর্ভোগ রয়েই গেছে। কিন্তু গতকাল পর্যন্ত এই সন্ধ্যা 6টা পর্যন্ত কংস নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে মগরা নদী নেত্রকোনার এই আরেকটি খরস্রোতা নদী মগরা নদী উপচে মগরা নদীর পানি কিন্তু এখন এই একদম লোকালয়ে ঢুকে পড়ছে। নিম্নাঞ্চল যেখানে আছে সেই নিম্নাঞ্চল গুলো একদম ছুঁই বাড়িঘর একদম এই মগরা নদীর পানি বেড়ে যাচ্ছে এবং পানি যদিও ভাটির দিকে যাচ্ছে তারপরেও যে পানির গতিটা একটু কম, যে কারণে যেখানে পানিবন্দী হয়েছিল যে সমস্ত এলাকা পূর্বধলা, দুর্গাপুর এবং কলমাকান্দা সেই সমস্ত এলাকা থেকে পানি একটু ধীরে ধীরে নামছে এবং এই যে যারা পানিবন্দী ছিলেন তাদের পানিবন্দী অবস্থা থেকেও এই এখনো পানি সরছে না এবং এই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটা একটা সমস্যা। গতকাল সারাদিন বৃষ্টি না হওয়ায় যতটুকু পানি কমেছিল এখন আশঙ্কা করছে সবাই যে আবার যদি বৃষ্টিটা হয় হয়তোবা আবার পানি বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে যেই জায়গাগুলো বাকি রয়েছে যেমন সদরের মৌগাতি ইউনিয়ন এবং বড়োয়ারি ইউনিয়ন এই নতুন করে প্লাবিত হওয়ার একটা মারাত্মক শঙ্কা রয়েছে। এছাড়াও যে পানি যদি বারহাট্টা বলি আমরা, যে বারহাট্টার অনেক নিম্নাঞ্চল কংস নদীর পাড়ের এবং ধনাইকালী নদীর পাড়ের এবং এই মগরা পাড়ের বেশ কিছু এলাকা রয়েছে, সেই এলাকাগুলো হয়তো প্লাবিত হতে পারে। এই আমরা এখন পর্যন্ত যে যতটুকু তথ্য পেয়েছি যে কৃষি অফিস থেকে জানা গেছে যে মানে 12,224 হেক্টর এই ফসলি জমি এখন পর্যন্ত তলিয়ে গেছে। তো আর 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে। তা এই ছিল আমার কাছে এই নেত্রকোনা থেকে বন্যার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা ও শেরপুরে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বাড়া কমার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। বিলীন হয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যার আশ্রয় কেন্দ্র সহ শত শত ঘরবাড়ি। তবে শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা বলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। জামিল মিয়া ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। বন্যা আশ্রয় কেন্দ্রের অর্ধেক ভবন ধরলার পেটে। এর আগে বিলীন কমিউনিটি ক্লিনিকের পাকা ভবন। একের পর এক বসতভিটাও গিলে খাচ্ছে নদী। খিদেরকুটি বন্যা আশ্রয় কেন্দ্রের এমন দৃশ্য কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের। সদরের যাত্রাপুর ও রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ সহ অন্তত 15টি পয়েন্টে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর দুই পারের ভাঙন। ঘরবাড়ি সহ গাছপালা সরানোর সময়টুকুও দিচ্ছে না নদী। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ হাটবাজারও। যাত্রাপুর হাট আছে, বিজিবি ক্যাম্প আছে, তারপর সরকারি আরও প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল আছে। ধারণার বাইরে এইভাবে যে ভাঙবে, মানুষ ঘর যে সরাবে এই সময়টুকু পায় না। দাদা আমি বলতে কি শুনি যে নদী খনন করবে, কিন্তু বাস্তবতা দেখতেছি না। তারা এমনভাবে কার্যক্রম নেয় শুধু ক্ষণিকের জন্য, কিন্তু ভাঙা বন্ধ হয় না। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি সরিয়ে অন্যের জায়গায় রাখলেও নতুন করে ঠিকানা মিলছে না তাদের। মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। প্রথমবার ভাঙিয়ে একটু সারে তুলছি, আবার ফির ভাঙিয়ে অডে হাতে ভাঙিয়ে আর একটু সারে তুলছি। এখন তো জমি কিনে টাকা নাই, আমার তো কোনো থাকতেও জায়গা নাই। বাড়ি ঘরদের জন্য সরে নিয়ে যে রাখবে তার জমা জমি কোনো জায়গায় নাই। পানি বাড়া কমার সঙ্গে জেলার প্রধান নদ নদীতে ভাঙনের কথা স্বীকার করে শুধু সরকারি স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আছে ঘনবসতি, সেখানে জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম শুরু করেছে জিওব্যাগ দ্বারা। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা নদীতেও ভাঙন দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন সরকারি স্থাপনা দেখে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি।
গত এক সপ্তাহে নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছে 2 শতাধিক পরিবার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। এদিকে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মন্দির ও এর আশপাশের এলাকায় সিসিটিভি স্থাপন সহ মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কমিউনিটি এনগেজের মাধ্যমে ব্যাপক লোকের সমাগম করে একটা সার্বজনীন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এটাকে উদযাপন করে থাকি। প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যত আনন্দপূর্ণ হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পূজা উদযাপন যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্ন উত্তরে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয় মিলারকে। এর উত্তরে তিনি বলেন, 2 সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তাই এ নিয়ে ব্যক্তিগতভাবে কিছু বলতে চান না তিনি। Like such. Of course, we want to see the rights of minorities protected in Bangladesh, as is true all around the world. Speak to these individual cases that you mentioned, but I can tell you that the Secretary met with the Prime Minister of Bangladesh just 2 weeks ago at the UN General Assembly. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সিএ শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম শিরোনামে জাতীয় দৈনিকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে বিতর্কিত মন্তব্য করেন সিএ মনিরুজ্জামান। পরে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী পদে কর্মরত ছিলেন। 2003 সালে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। একেবারে একই পদ্ধতিতে বিস্ফোরণ হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলা জ্যোতি এবং বাংলা সৌরভে। এক্ষেত্রে আগুন থেকে বিস্ফোরণ নয়, বরং বিস্ফোরণের পরে আগুন লেগেছিল জাহাজ দুটিতে। অথচ বিস্ফোরণ ঠেকাতে আগেই বাংলা সৌরভ জাহাজকে গ্যাস মুক্ত করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এদিকে নাশকতা প্রতিরোধে বন্দর চ্যানেলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দুটিতে থাকা ক্রুড অয়েল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলছে জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমি মনে করি যে প্রপার অনুসন্ধানের মাধ্যমে অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এবং দরকার ইনস্ট্রুমেন্ট অ্যানালিসিসের মাধ্যমে সঠিক ঘটনা বের করা উচিত, তাহলে আমাদের মেইন অবজেক্টিভ অ্যাটেন্ড হবে। এদিকে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনার পর বন্দর চ্যানেল সহ তার আশপাশের সামুদ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনিতে পতেঙ্গা হয়ে কর্ণফুলীর মোহনা এই অঞ্চলে সার্বক্ষণিক শত শত লাইটারেস এবং মাদার ভেসেলের অবস্থান থাকে। নৌকা এবং স্পিড বোটে যাতায়াত রয়েছে শত শত নৌযান শ্রমিকের। বহিনঙ্গরে অবস্থানরত বিশাল আকৃতির অয়েল ট্যাঙ্কার লাইটারেজের মাধ্যমে শিপিং কর্পোরেশনের জাহাজগুলো তেল নিয়ে আসে উপকূলে অবস্থানরত রিফাইনারিতে। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে। দুর্ঘটনা কবলিত বাংলার জ্যোতিকে আপাতত বন্দরের ডলফিন জেটির পাশে নিরাপদে রাখার পাশাপাশি বাংলার সৌরভের অবস্থান বহিনঙ্গরেই। দুটি জাহাজের পাশে সতর্ক অবস্থানে রয়েছে উপকূলরক্ষী কোস্টগার্ড এবং বন্দরের টাগবোট। প্রথমে বিস্ফোরণ, এরপর আগুন লাগে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে। আর এই সময় প্রতিটি জাহাজে 11,000 মেট্রিক টন করে 22,000 মেট্রিক টন ক্রুড অয়েলের
অবস্থান ছিল। তবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের তড়িৎ তৎপরতায় আগুন নেভানোর কারণে সে ক্রুড অয়েল রক্ষা পেয়েছে। এখন চলছে সে ক্রুড অয়েলকে নিরাপদে আরেকটি জাহাজে তুলে নেওয়ার কাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। কোন পথে হাঁটছে তিস্তা, সংস্কার নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? অধিকার কর্মীরা বলছেন তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনা সমীক্ষা ধরে, নইলে এটি শুধু অর্থের অপচয় হবে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন, তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করা হচ্ছে, তাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত, আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি, প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায়। তিস্তা নদী পুনরুদ্ধারে 2018 সালে পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না একটি যৌথ সমীক্ষা শেষ করে, যেখানে তিস্তা শাসনের পাশাপাশি কৃষি জমি উদ্ধার, স্যাটেলাইট টাউন, কৃষিভিত্তিক শিল্প সহ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটিতে চীন বিনিয়োগের আগ্রহ দেখালেও ভারতের হস্তক্ষেপে আটকে যায়। তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার 2 কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায়, তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত। এটা যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, আমরা বলছি এই সমীক্ষার আলোকে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজস্ব অর্থায়নে। আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড। যদিও নদী গবেষকরা বলছেন, মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার যে কোনো সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই। যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয়, তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবল নতুন প্রকল্প নদীর জন্যও ক্ষতি হবে না, অর্থেরও অপচয়ের কারণ হবে না। মহাপরিকল্পনা যেটা, সেটা আপনারা জানেন যে একবার আমাদের চায়নার মাধ্যমে ওইটার একটা ইয়ে হয়েছিল, পরে ওইটা এমন একটা পর্যায়ে আছে, এখন ওইটা মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছে। কিন্তু আমরা যেটা প্যারালেল করছি, আমরা নিজেরাই একটা স্টাডি করেছি এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য। এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার 12 উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নিষিদ্ধ পলিথিন 22 বছর পর আবারও নিষিদ্ধ, কিন্তু এর বিকল্প কি, এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি সহযোগিতার দাবি সাধারণ ভোক্তাদের। আর পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে পরিবার বান্ধব এবং মানসম্মত পলিথিনের বিকল্প তৈরিতে উৎপাদকের প্রযুক্তিগত সহায়তার পরামর্শ পরিবেশবিদদের। শাহিনুর রহমানের ছবিতে রৌনক নিয়ন্তার রিপোর্ট। বাজারে কিংবা সুপার শপে এসেছেন, তবে পণ্য নিরাপদে ও নির্বিঘ্নে বাড়িতে নেবেন কিসে? ক্রেতাদের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিকল্প শুধু হলে হবে না, যেটা অ্যাভেলেবল, যে আমি ইচ্ছা করলে পাচ্ছি। এখন হঠাৎ করে আমার তো, যেমন আমার আজকে মনে নেই যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে এসে তারপর আমাকে এটাতে ঢুকতে হবে। পর্যাপ্ত সরবরাহ হওয়া উচিত। সম্প্রতি দেশের সুপার শপগুলোতে 1 অক্টোবর ও কাঁচা বাজারে 1 নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পরিবেশের জন্য ক্ষতিকারক এই পলিথিন বন্ধের সিদ্ধান্তকে সচেতন নাগরিকরা স্বাগত জানালেও নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য তরল পণ্য কিভাবে পলিব্যাগ ছাড়া নেবেন তা নিয়ে চিন্তিত ক্রেতারা। গভর্নমেন্ট বা কেউ এর বিকল্প কোনো পদক্ষেপ নেয় নাই, আমরা উপায় নেই, এই কারণে আমরা ব্যবহার করতে বাধ্য। আধুনিক গবেষণা করতে হবে, শুধুমাত্র পলিথিনকে নিষিদ্ধ করলেই হবে না। ঠিক করবো না ভাই, করে তো আমাদের আয়গুলো বন্ধ হয়ে দিবে। গোশ মাছ ওনার বাসায় কিভাবে রাখবে ফ্রিজে, আর আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী তারা কিভাবে দিব? গবেষণা বলছে শুধুমাত্র ঢাকায় প্রতিদিন গড়ে পলিব্যাগ ব্যবহার করা হয় প্রায় 1,40,00,000, আর প্রতিদিন পলিব্যাগ জমা হয় প্রায় 2 কোটি।
পলিথিনের বিকল্প হিসেবে ক্রেতাদের জন্য বিনামূল্যে কাগজের ব্যাগ, স্বল্প মূল্যে পাট এবং কাপড়ের ব্যাগ রেখেছে সুপার শপগুলো। তবে বিকল্প সরবরাহ নিশ্চিত না করে পলিথিন নিষিদ্ধ করায় কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন বলে জানান সুপার শপে দায়িত্বরতরা। অনেক প্রবলেম ফেস হইতেছে, যেমন কাগজ ভিজে যাচ্ছে, টাবল দেওয়া যাচ্ছে, এখানে 3টা দেওয়া লাগতেছে। মোমের কটন প্রলেপ দেওয়া আছে, এটা সহজেই পচনশীল এবং এটাই আমরা পলিথিনের বিপরীতে মাছ মাংস দিচ্ছি। এটা কাস্টমারও বলছে যে আমরা এত টাকার বাজার করি আপনাদের থেকে, আপনারা তো আমাদের 2টা ব্যাগ ফ্রি দিতেই পারেন। পলিথিনের পর্যাপ্ত মানসম্পন্ন বিকল্প ও সর্বোচ্চ সরবরাহের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে পরিবেশবিদরা বলছেন, পলিথিনের চাহিদা বা বৈশিষ্ট্যকে টেক্কা দিতে পারে এমন বিকল্প নিয়ে দরকার গবেষণার পাশাপাশি সঠিক বাস্তবায়ন। পলিথিনটা এইটা নিজস্ব কতগুলো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তার জায়গা মার্কেটে শক্তিশালী করেছে। সে সহজে উৎপাদিত হয়, তাকে সুলভে পাওয়া যায়, অর্থাৎ অল্প টাকায় উৎপাদন করা যায় এবং তার বাজারে সে বিনামূল্যে বিতরিত হয় এবং তাকে সহজে পরিবহন করা যায়। এই যে 4টা টার্গেট জিনিসকে মাথায় রেখে যদি আমরা একটি পণ্য ইনভেনশন, পণ্যের উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে আমরা সমাধান পাবো। তা না হলে আবার 22 বছর পিছনের জায়গাতে আমরা থেকে যাব। পলিথিন শিল্পের সাথে জড়িত দেশের লাখ লাখ মানুষ। 2023 সালের এক গবেষণা অনুযায়ী বাংলাদেশের প্রায় 3000 কারখানায় প্লাস্টিক ও পলিথিন তৈরি হয়। একই সঙ্গে অর্থনীতিতেও বড় ভূমিকা রয়েছে এই শিল্পের। তাই পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত শিল্পকেই কিছুটা পরিবর্তন বা পরিবর্ধন করে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করা গেলে পলিথিনের ব্যবহার কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। এদিন ফল প্রকাশ করা হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনেরও। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গড়বে ইন্ডিয়া জোট, এমনটাই আশা কংগ্রেসের। ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর প্রধান বিধানসভা নির্বাচনের হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। 370 ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনে 3 দফায় ভোট হয় ভারতের জম্মু কাশ্মীরে। দীর্ঘ 10 বছর পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। আর তাই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, জম্মু কাশ্মীরে বিধানসভার 90টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী এর মধ্যে 40 থেকে 45টি আসন পেতে পারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট, যেখানে সরকার গড়তে প্রয়োজন 46টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে 27 থেকে 32টি আসন। বাকি আসন অন্যান্য দলগুলো পেতে পারে। জম্মু কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, 90 আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা 46 ছুঁয়ে ফেলবে কংগ্রেস। লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে 2 বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। যদিও জয়ের বিষয়ে আশাবাদী মোদির দল। রাহানুল রানা, সময় সংবাদ। 6 বছর আগে দেশের ক্রিকেটে একমাত্র এশিয়া কাপে শিরোপা জিতল নারী ক্রিকেটাররা এখনও সুনজরে আসেনি বিসিবির। নারী পুরুষ ক্রিকেটে আর্থিক দ্বৈতনীতির পাশাপাশি আবাসনের দিক দিয়েও বৈষম্যের শিকার জ্যোতি মারুফারা। পুরুষদের জন্য হোম অফ ক্রিকেটে আবাসিক একাডেমির ব্যবস্থা থাকলেও নারীদের রাখা হয় ভাড়া বাসায়, জানিয়ে শঙ্কা থাকে নিরাপত্তার। তারেক হাসান শিমুলের রিপোর্ট। দেশগুলো বৈষম্য দূরীকরণে নানা উদ্যোগ নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে উল্টো পথে। দেশের ক্রিকেটে একমাত্র সাফল্য সালমা রুমানারা এনে দিলেও সেই মেয়েরাই নেই বোর্ডের সুনজরে। বেতন বৈষম্য নিয়ে নারীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও খুব একটা পরিবর্তন আসেনি। অন্যান্য সুযোগ সুবিধায় নারীদের চেয়ে ঢের এগিয়ে পুরুষ ক্রিকেটাররা। 2006 সালে নির্মিত বিসিবির এই একাডেমিতে আছে 19টি কক্ষ, যেখানে বয়স ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত থাকছেন। আছে খাবারের ব্যবস্থাও, নিরাপত্তায় সার্বক্ষণিক আছেন নিরাপত্তারক্ষী। নারী ক্রিকেটাররা এখানেও বৈষম্যের শিকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে কিছুটা দূরে একটি ভাড়া বাসায় থাকেন জ্যোতি রোমানারা। পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করলেও নারীদের নিয়ে উদাসীন বিসিবি। ক্রিকেট বোর্ডের বিভিন্ন গেইটে নিরাপত্তারক্ষী থাকলেও নারীদের নিরাপত্তা দেওয়ার কেউ যেন নেই। নারী ক্রিকেটাররা সদিচ্ছা থাকলে হোম অফ ক্রিকেটেই নিরাপদে থাকার ব্যবস্থা করা যেত নারীদের জন্য। সেই ব্যবস্থা তো করা হয়নি, বরং একাডেমি ভবনে স্থানান্তর করা হয়েছে বিপিএল মার্কেটিং বিভাগের অফিস।
অথচ ক্রিকেট বোর্ডে পরিচালকের দায়িত্ব নিয়ে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম। একটা সময় এই কোচ দায়িত্বে ছিলেন নারী উইঙ্গের, তার অধীনেই মেয়েরা জিতেছিল এশিয়া কাপ। পরিবর্তনের আশ্বাসে বোর্ডের দায়িত্বে বসা ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমরা এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটে একমাত্র এশিয়া কাপের শিরোপাটি এসেছে নারীদের হাত ধরে, অথচ সেই নারীদেরকে নিয়ে বিসিবির যে আন্তরিকতার অভাব রয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। কারণ বিসিবির একাডেমি ভবনে নির্বিঘ্নে বয়স ভিত্তিক থেকে সিনিয়র পুরুষ ক্রিকেটাররা থাকতে পারলেও নারীদেরকে রাখার জন্য রাখা হয়েছে এই ভাড়া বাসাটি, যেখানে খোলামেলা পরিবেশ হওয়ার কারণে একটা নিরাপত্তার শঙ্কা থেকেই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধান সংস্কার কমিশনের 9 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ। 3 মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। নিম্ন মধ্যবিত্তে নাভিশ্বাস সরবরাহে নজরের পরামর্শ। এবং দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।